আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অবশ্য কেউ কেউ বলছেন ডনের এই গ্রেফতারের পেছনে হাত রয়েছে ডিপজলের। বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী ইতিহাসের আকাশে তিনি ছিলেন এক ধূমকেতু, কোটি তরুণের স্বপ্নের নায়ক স্টাইলের রাজপুত্র। এতদিন পরে কেন আমার ভাইটাকে, সালমান ভাইকে আবার উঠাতে হবে? আসলে এগুলো ভালো লাগছে না, এগুলো যখন দেখি খুবই কষ্ট লাগে। আমার ভাইটা মরে গেছে, 30 বছর হয়েছে, এরপরেও কেন আমার ভাইয়ের লাশটা? 30 বছর পর আমরা সালমান শাহ মামলা বদল দিয়েছে, কিন্তু এখন আবার শ্রদ্ধেয় প্রশাসন তারা আসামিকে না ধরে, আসামিকে ধরার কিন্তু অনুমতি দিয়েছে, সেটা না ধরে কবর। সালমান শাহের যে আগে আরো 2 বার উত্তোলন করা হয়েছিল। সালমান শাহ যারা ভক্ত আছে তারা একটা আলটিমেটাম দিয়ে ফেলছেন যে আসলে উত্তোলন করা হয়। তাদের মধ্যে অনেকে বলে ফেলছেন যে আপনারা ইতিমধ্যে জানেন যে সালমান শাহের লাশ উত্তোলনের একটা আদেশ। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সালমান শাহ হত্যা জড়িত খলনায়ক ডনকে ধরিয়ে দিলেন নায়ক ডিপজল। অন্যদিকে সালমান শাহ উঠানো হবে কবর থেকে, এমনটাই জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দর্শক, না টেনে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সালমান ভাইকে আবার উঠাতে হবে, আসলে এগুলো ভালো লাগছে না, এগুলো যখন দেখি খুবই কষ্ট লাগে। আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এখানেই সালমান শাহর সঙ্গে নাসরিনের একটি স্মৃতি রয়েছে, একটু শুনতে চাই আপনার কাছে। এটা একটা বড় হিস্টোরি, আমি অনেকবারই বলেছি, কিন্তু আমি প্রথমেই বলতে চাই, এতদিন পরে কেন আমার ভাইটাকে, সালমান ভাইকে আবার উঠাতে হবে? আসলে এগুলো ভালো লাগছে না, এগুলো যখন দেখি খুবই কষ্ট লাগে। আমার ভাইটা মরে গেছে, 30 বছর হয়েছে, এরপরেও কেন আমার ভাইয়ের লাশটা উঠাতে হবে? জানি না এটা আইনের হয়তো ইয়ে থাকতে পারে, কিন্তু আমি একজন মানুষ হিসাবে, মুসলিম হিসাবে এটা অনেক কষ্ট দেয় যে 30টা বছর পরেও কেন এই ঝামেলাটা যাচ্ছে না, এটা অনেক কষ্ট লাগে। এটা যখন দেখি ভীষণ খারাপ। এই জায়গাতে স্মৃতি আছে অনেক, সবার সাথে স্মৃতি আছে, কিন্তু সালমান ভাইয়ের স্মৃতিটা আলাদা কথা। আমি যখন নাচছিলাম তেমন ভাবে আমাকে দর্শক চিনে না, সেই মুহূর্তে সালমান ভাইয়া মেকআপ রুমে ছিলাম, কারণ আমরা জুনিয়র শিল্পী ছিলাম, সবার আগে আসতে হয়। তার এসে আমি মেকআপ নিচ্ছিলাম, আমার পরপরই ভাইয়া এসেছিল। এসে আমাকে কোনো কথা আমি বাদ করা নেই, আমাকে তুলে করে উঠিয়ে ঠিক এই জায়গাতে গাড়িটার 4 পাখা মেলে রেখেছিল। তখন আমাদের অনেক ছবি হতো, প্রোডাকশনের লোকজন খুবই জমজমাট ছিল ক্যান্টিনের সামনে, আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আমি ভাইয়া নামান। গাড়িতে যখন বসিয়ে বলতেছে বোন কেমন হয়েছে, ভাইয়া এই নতুন গাড়ি কিনেছে, তখন আমার ভীষণ লজ্জা লাগছিল। তখন সবাই তাকিয়েছিল, আমি তাড়াতাড়ি বললাম যে হ্যাঁ ভাইয়া সুন্দর গাড়িটার দাম কত? ভাইয়া 6 লাখ টাকা। 6 লাখ টাকা, তখন তো আমরা ছোট মানুষ, 6 লাখ টাকা আমাদের কাছে বিশাল। বলে কি হ্যাঁ সুন্দর হয়েছে? আমি ভাইয়াকে খালি থাকিয়ে সরিয়ে দিয়ে আমি হ্যাঁ সুন্দর বলে দৌড় দিয়ে এসে আবার এই মেকআপ রুমে আমি ঢুকেছিলাম। আসলে এই ভালোবাসাটা আমি পেয়েছি, এইটা ভাবলেও ভীষণ খারাপ লাগে। তারপর অনুরোধ করব যে আমার ভাইয়ের লাশটা জানি বারবার টানা হেঁচড়া না করা হয়। দীর্ঘ 30 বছর পর আমরা সালমান মামলায় আমরা বদল দিয়েছে, কিন্তু এখন আবার আমাদের প্রশাসন, শ্রদ্ধেয় প্রশাসন তারা আসামিকে না ধরে, আসামিকে ধরার কিন্তু অনুমতি দিয়েছে, সেটা না ধরে কবর উত্তোলন করছে, এবং এটা নিয়ে আরো সময় কাটাবে। কিন্তু হোয়াই সালমান শাহ লাশ হঠাৎ করে উত্তোলন করার তো সবচেয়ে কারণ কি? এটা কেন হঠাৎ করে? এটার কারণ তো ফরেনসিক কি টেস্ট করবে, 30 বছর পর কি পাবে এটা তো একমাত্র তারা বলতে পারবে। বাট আমার বক্তব্য যে যেহেতু আমরা আসামিদের ধরার জন্য অনুমতি পেয়েছি, ওয়ারেন্ট বের হয়েছে, সেখানে আসামি না ধরে আমাদের যারা আইনে আছে, যারা আমাদের কাজ করছে প্রশাসন, তারা কেন তুলা নিয়ে এখানে এই সময়টা কিল করলো? এটা কিন্তু একটা প্রশ্ন, পুরো দেশবাসীর কাছে প্রশ্ন, সরকারের কাছে প্রশ্ন, যে আপনারা ওয়ারেন্ট বের হয়ে গেছে, আপনারা আসামি ধরতে পারেন, আপনারা বিচার করে প্রমাণ করেনি, আমরা তো বলছি, কিন্তু সেটা না করে লাশ তোলার অনুমতি দিল কেন? ওই লাশ থেকে তারা কি প্রমাণ করতে চায়? আর আরেকটা প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই, আচ্ছা জাহের আলভি যে গত বছর অ্যারেস্ট হলো, জাহের আলভি বেশি জনপ্রিয় ছিল, দেশের সম্পদ বেশি ছিল নাকি সালমান শাহ? সালমান শাহ বেশি ছিল। আচ্ছা, তো সালমান শাহ যখন বেশি ছিল, সালমান শাহ যদি বেশি হবে, তাহলে জাহের আলভির ওয়াইফ হত্যা করে সে দেশে ছিল না, তবুও তাকে প্ররোচনার দায়ে ইনস্ট্যান্ট গ্রেপ্তার করেছে, এবং পুরো দেশবাসী আপনারা তার পক্ষে, ইয়েস অর নট? আর সালমান শাহর ওয়াইফ একই ঘরে একই খাটে ঘুমিয়ে আছে, সেখান থেকে সালমান শাহ মারা গেছে, ওই বাসায় ও ছিল, তাহলে সে কি অপরাধী নয়? এটা কেন প্রশাসনের মনে হলো যে, প্রশাসনের এটা কেন মনে হলো, প্রশাসনের কেন মনে হলো যে জাহের আলভি এখন অপরাধী প্ররোচনার দায়ে, আর স্বামীরা একই ঘরে ঘুমায়া, একই খাটে ঘুমায়া, তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সে চাবি দিয়ে দরজা খুলে নামায় সেখানে তেল মালিশ করছে, তারপরও সে অপরাধী নয়? কেন মনে হচ্ছে? আচ্ছা, আপনার কাছে কি মনে হয় সালমান
বিস্তারিত বাংলা জমিনে হবে? আমরা তো 30 বছর পর এতদূর যখন আসতে পারছি, আমি অবশ্যই প্রশাসনের প্রতি আমার ভরসা রেখে, সরকারের প্রতি ভরসা রেখে আমি আশা করছি যে বিচার পাবো, এবং আমি আশা করছি না, আমি রিকোয়েস্ট করছি সরকারকে যেন আমরা বিচারটা পাই। 30 বছর হয়ে গেছে তার মৃত্যুর, কিন্তু এখনো তার বিচারটা পাচ্ছেন না কেন আপনারা? আসলে আমরা ভিতরের কথা তো বলতে পারি না। দেশের পরিস্থিতি চেঞ্জ হয়, দেশের সরকার চেঞ্জ হয়, দেশের দল চেঞ্জ হয়, তো বাংলাদেশের সব কিছুই মানুষ দ্বারা পরিচালিত। হ্যাঁ, তো যখন যার হাতে ওই যে যখন একটা পানির কালার যখন যে গ্লাসে রাখবেন সে কালারই ধারণ করবে। হয়তো এই জন্য আমরা এভাবে করতে আসছি আমরা জানি না। আপনি কি সালমান শাহকে দেখছিলেন? না, আমি দেখতে পারেননি। তার সিনেমা দেখতেন আপনি? আমার তার সিনেমা যখন থেকে আমি বুদ্ধি হয়েছে এবং টিল নাও আজ পর্যন্ত আমি সারা সবসময় তার সিনেমা দেখি, এখনো দেখি, এবং আমি কান্দিও, কারণ আমার কি আমি এমনিতে অনেক আবেগপ্রবণ, বাট আপনি দেখেন তার সিনেমাগুলা, আপনি তার কিছু সিনেমা আছে যেগুলা এত আবেগপ্রবণ এবং এত সাবলীল অভিনয় যেটা মনে হয় বাস্তব। এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করিতেন। এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হলো সালমান শাহের অভিনেতা ডনকে। দর্শক সৌদি আরবে ওমরা পালনের নামে পাসপোর্ট হাতে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করছিলেন। মামলার 4 নম্বর আসামি চলচ্চিত্রের এক সময়ের নামজাদা খল অভিনেতা আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে, যিনি ধরাছোঁয়ার বাইরে থেকে লোকচক্ষুর অন্তরালে জীবন কাটাচ্ছিলেন। ভেবেছিলেন পবিত্র ভূমির দোহাই দিয়ে চিরতরে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, কিন্তু আইনের হাত যে কত দীর্ঘ তা তিনি টের পেলেন ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়ানোর পর। ইমিগ্রেশন কাউন্টারে লাল বাতি জ্বলে উঠতেই তাকে ঘিরে ফেলে দায়িত্বরত কর্মকর্তারা খবর দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে। মুহূর্তের মধ্যে বিমানবন্দরে হাজির হয় সিআইডির বিশেষ টিম, চারপাশ স্তব্ধ করে দিয়ে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হয় এই খল অভিনেতাকে। গোয়েন্দা সূত্রের খবর ডনের এই পলায়নের খবর সাধারণ কোনো সোর্স থেকে নয়, বরং তার অত্যন্ত কাছের কোনো পরমাত্মীয় এই গোপন তথ্য আগেই পৌঁছে দিয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অবশ্য কেউ কেউ বলছেন ডনের এই গ্রেফতারের পেছনে হাত রয়েছে ডিপজলের। বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী ইতিহাসের আকাশে তিনি ছিলেন এক ধূমকেতু, কোটি তরুণের স্বপ্নের নায়ক স্টাইলের রাজপুত্র অমরনায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার স্কাটনের ফ্ল্যাটে যখন এই মহাতারকার দেহ পাওয়া যায় তখন পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রশাসন আত্মহত্যার তকমা দিয়ে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও দেশবাসীর মনে প্রশ্ন ছিল, এটি কি সত্যিই আত্মহরণ নাকি ভালোবাসার আড়ালে কষা হয়েছিল এক নির্মম মৃত্যুকূপের নীল নকশা। দীর্ঘ প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে রহস্যের ঘন কুয়াশায় ঢাকা এই হত্যা মামলায় নতুন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র প্রবাসী রুবি সুলতানার সেই ভাইরাল ভিডিও বার্তার পর। আর এরপরেই একে একে বেরিয়ে আসতে শুরু করে বাংলা সিনেমাকেও হার মানানো এক বিভীষিকাময় হত্যাকাণ্ডের নির্মম গল্প। ক্লোরোফর্মের শিশি, ফাঁকা ইঞ্জেকশন, প্লাস্টিকের দড়ি আর কাছের মানুষদের এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। কিভাবে সম্পন্ন হয়েছিল সেই কিলিং মিশন? আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি 1996 সালের সেই কালো রাতের প্রতিটি সেকেন্ডের শিহরণ জাগানো হিসাব নিকাশ। 1997 সালের জুলাই মাসে যখন মামলাটির আসামি রিজভি গ্রেফতার হন, তখন আদালতের কাছে 164 ধারায় দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। রিজভর সেই জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল তখন মাত্র 12 লাখ টাকার। আর এই 12 লাখ টাকার চুক্তিটি করেছিলেন খোদ সালমানের স্ত্রী শামিরার নিজের মা লাতিফা হক। চুক্তির শর্ত ছিল অত্যন্ত পরিষ্কার ও নিষ্ঠুর। কাজের আগে অগ্রিম হিসেবে দেওয়া হবে 6 লাখ টাকা, আর সালমান শাহের নিতর দেহ সিলিং ফ্যানে ঝোলানোর পর দেওয়া হবে বাকি 6 লাখ টাকা। এই 12 লাখ টাকার ডেথ ওয়ারেন্ট স্বাক্ষর করেছিল কারা? রিজভির বয়ান অনুযায়ী সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিল চলচ্চিত্রের ভিলেন আশরাফুল হক জন, ডেভিড, ফারুক, জাবেদ সহ একদল ভাড়াটে খুনি। 164 ধারার জবানবন্দিতে আসামি রিজভি যে বিবরণ দিয়েছিলেন তা শুনলে আজও রক্তহীন হয়ে যায়। স্কাটনের ফ্ল্যাটে সেদিন ঘুমিয়েছিলেন সালমান শাহ। শরীর ছিল একদম শান্ত অচেতন। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার আড়াল থেকে লাফিয়ে পড়ে ঘাতকের দল। ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিশাল ক্লোরোফর্মের শিশি। সালমানের স্ত্রী শামিরা নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই ক্লোরোফর্ম চেপে ধরেন স্বামী সালমানের ডাকে। বিষাক্ত গ্যাসে ছটফট করতে থাকেন স্বপ্নের নায়ক, কিন্তু ঘরের চারপাশ ততক্ষণে 4-5 জন শক্তিশালী ঘাতকের দখলে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ান চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। রিজভির ভাষ্যমতে আজিজ মোহাম্মদ ভাই ঘরে ঢুকেই সালমানের দুপাশ শক্ত করে চেপে ধরেন এবং সালমানের শরীরে একটি ফাঁকা সিরিজ দিয়ে ইনজেকশন পুশ করেন। এই কাজে সরাসরি সহায়তা করেছিল সালমানের স্ত্রী সামিরা এবং তার মা লতিফা হক। সালমান শাহের শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে তখন ড্রেসিং রুমের ভেতর থাকা মইটি টেনে নিয়ে আসা হয়। ডন এবং তার সহযোগীরা আগে থেকেই সাথে করে নিয়ে এসেছিল প্লাস্টিকের শক্ত দড়ি। সেই প্লাস্টিকের দড়ি সিলিং ফ্যানের সাথে বেঁধে ঝুলিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাকে। এত বড় অকাট্য জবানবন্দি, এতগুলো আসামির নাম প্রকাশ্যে আসার পরও রহস্যজনকভাবে তৎকালীন তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। হত্যাকাণ্ডের 1 বছর পর সিআইডি যে রিপোর্ট পেশ করে তাতে ঠান্ডা মাথায় লেখা হয় সালমান শাহ আত্মহরণ করেছেন। পরবর্তীতে দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল ইনকোয়ারি রিপোর্ট সামনে আসে, সেখানেও অবিশ্বাস্যভাবে একই গল্প সাজানো হয়। সবচেয়ে মারাত্মক বিষয় হলো জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল সেই আজিজ মোহাম্মদ ভাই, শামিরা লতিফা হক কিংবা আশরাফুল হক জনকে কোনোদিন
নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনই বোধ করেনি তদন্ত কর্মকর্তারা। সালমানের মা নীলা চৌধুরী এবং পুরো পরিবার দুবার আদালতের এই রিপোর্টের উপর নারাজি আবেদন দেন। তাদের সোজা কথা, আমার ছেলেকে ফেলা হয়েছে, সে কোনোদিন আত্মহরণ করতে পারে না। 2015 সালে র্যাবকে যখন নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তখন আইনি জটিলতার দোহাই দিয়ে আবারও সেই তদন্ত থামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 2016 সালে মামলাটি নিম্ন আদালতে ফেরত গেলে তদন্তের নতুন দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই। 2020 সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেখানে দাবি করা হয় সালমান শাহ নাকি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সাথে অতি অন্তরঙ্গতা এবং স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আত্মহরণ করেছিলেন। কিন্তু এই আত্মহরণের গল্প দেশের কোটি কোটি ভক্ত ও সালমানের পরিবারের কাছে গ্রহণযোগ্য হয়নি। সালমানের মা নীলা চৌধুরী ও পরিবারের দীর্ঘদিনের সোজা দাবি স্ত্রী সামিরা হকের সাথে চিত্রজগৎ ও বাইরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির অনৈতিক ও পরকীয়ার সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই সম্পর্কের গোপন সত্যি জেনে ফেলাতেই সালমানকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সালমান শাহ পরিবারের এই দাবির প্রেক্ষিতে পরবর্তীতে বিজ্ঞ আদালত পিবিআই এর সেই চূড়ান্ত প্রতিবেদন সরাসরি বাতিল করে দিয়ে এটিকে একটি পরিকল্পিত মামলা হিসেবে গ্রহণ করার ঐতিহাসিক নির্দেশ দেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে কাণ্ডের আসল আসামিরা অর্থাৎ শামিরা ও ডনরা নিজেদের পিঠ বাঁচাতে এবং মূল ঘটনা থেকে মানুষের নজর ঘোরাতে সুচতুরভাবে পর্দাকন্যা শাবনূরকে বলির পাঠা বানিয়ে ফাঁদে ফেলার অপচেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত রুবি সুলতানার সেই রোমহর্ষক ভিডিও বার্তায় কি তবে এই মামলার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। রুবি সে সময় জানিয়েছিলেন যে তিনি এই ঘটনার আদ্যপান্ত জানেন। আসামিরা সালমানের ফ্ল্যাটে ঢোকার আগে নাকি এই রুবির ফ্ল্যাটেই গোপন বৈঠক করেছিল। বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ফারুক আহমেদ আক্ষেপ করে বলেন, আসামি রিজার্ভ যখন জেলে ছিলেন তখন তাকে রিমান্ডে নিয়ে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে 24 ঘন্টার মধ্যেই পুরো জট খুলে যেত। কিন্তু অদৃশ্য কোনো এক মহাশক্তির ইশারায় ঘাতকদের সব সময় আড়াল করে রাখা হয়েছিল। 12 লাখ টাকার লোভ, দাম্পত্য কলহ নাকি চলচ্চিত্র জগতের ভেতরের নোংরা রাজনীতির বলি হতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে? মৃত্যুর 3 দশক কেটে গেলেও আজও সাধারণ মানুষের হৃদয়ে এই প্রশ্ন এখনো ঘুরপাক কাছে, বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনের গ্রেফতার কি তবে সালমানের আত্মার বিচারের প্রথম ধাপ নাকি আবারও আইনি ফাঁক করে হারিয়ে যাবে? এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের কোটি কোটি ভক্তের একটাই দাবি, আর কোনো অজুহাত নয়। এবার উন্মোচিত হোক 6 সেপ্টেম্বরের সেই কালো রাতের আসল সত্যি। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।